এই বিষয়টা নিয়ে ওই মনিরা মেয়েটা সেবা আপুর উপরে ব্লেম আনছে যে সেবা আপু নাকি তার নাম্বার পাবলিক করে বিভিন্ন জায়গায় ফেসবুক আইডিতে খারাপ খারাপ মানে ভাবে নাম্বারটা পোস্ট করছে। আপনারা জানেন যে সবার আগে যে আমাদের যে বিষয়গুলো নিয়ে জুলাইকে মানে ভ্যানিশ করার জন্য বা জুলাইটা যেন না থাকে, সব জায়গা থেকে সব দিক থেকে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই যোদ্ধাদের মামলা দেওয়া, তাও মিথ্যা মামলা। যার প্রথম প্রমাণ হিসাবে আপনারা আমাকে দেখছেন, দ্বিতীয় প্রমাণ হিসাবে মাহাদিকে দেখছেন, তৃতীয় প্রমাণ হিসাবে আমাদের আয়েশ ভাই আছে, চতুর্থ প্রমাণ হিসাবে যদি কাউকে দেখতে চান সে হচ্ছে আপনারা সবাই চিনেন সাদিয়া রহমান সেবা আপু। তো ওকে 2 দিন আগে একটা মেয়ে, উনিও আমার সিনিয়র, মনিরা মনিরা কি নাম ওর, আচ্ছা যাই হোক, মনিরা নামের একজন মেয়ে তার উপর একটি মানহানির মামলা করছে। এই ও মামলা করছে এইভাবে যে সেবা আপু নাকি ওনার নাম্বার পাবলিক করে বিভিন্ন বাজে বাজে কথা লিখে তা নাকি তার এই যে রিয়েল যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে পোস্ট করছে। তো এই বিষয়টা যখন আমরা জানতে পারি তখন আমরা সেবা আপু এবং দুজনের সাথে কনভারসেশন আমাদের হয়েছে। হওয়ার পরে মনিরা মেয়েটা কোনো প্রমাণ আমাকে দিতে পারে নাই, কিন্তু সেবা আপু যে প্রমাণটা আমাদেরকে দিল সেটা হচ্ছে একটা ভিডিওতে ওই মনিরা মেয়েটা সেবা আপুকে ব্ল্যাকমেল করতেছে, যেটা উনি, হ্যাঁ হ্যাঁ সিরাজুম মনিরা, ওই ব্ল্যাকমেল করতেছে। সেবা আপু তাকে বিভিন্ন নাম্বার থেকে ব্লক করে দিছে। বিভিন্ন নাম্বার থেকে ব্লক করার পরও সে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে মানে বিভিন্ন নাম্বার থেকে সেবা আপুর অ্যাকাউন্টে মেসেজ, বিভিন্ন হুমকি ধামকির মেসেজ দিছিল। তো সেইটা সেবা আপু আবার অনলাইনে পোস্ট করছে। তো আমাকে যদি কেউ এখন সরাসরি হুমকি দেয়, ধরুন আমাকে যদি কেউ এখন সরাসরি হুমকি দেয়, সেটা যদি আমি অনলাইনে পোস্ট করি এবং সেটা যদি আপনাদের কাছে বা আমার যেই দর্শকরা আছে তাদের কাছে যদি সেটা বিচার চাই, সেটা অবশ্যই কোনো মানহানির মামলা দেওয়ার মতো একটা মানহানি মামলা দেয় নাই, সরি, মানহানির জন্য জিডি করছে থানায়। তো ওইটা আমার কোনো দিক থেকেই মানে একটা মামলার পর্যায়ে কোনো কথা আসে না, কারণ আমাকে হুমকি দিছে, হুমকি সাপেক্ষে আমি সেখানে ফেসবুকে পোস্ট করছি। সে পোস্ট যখন করে তখন সেখানে উপরে লেখা ছিল মনিরা, যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছিল ওই টাইমে, যখন ওই ভয়েসটা শেষ হয় এমনকি যখন উনি বের হচ্ছিল তখন নাম্বারটা একটু শো করে। এই বিষয়টা নিয়ে ওই মনিরা মেয়েটা সেবা আপুর উপরে ব্লেম আনছে যে সেবা আপু নাকি তার নাম্বার পাবলিক করে বিভিন্ন জায়গায় ফেসবুক আইডিতে খারাপ খারাপ মানে ভাবে নাম্বারটা পোস্ট করছে। যখন আমরা বিষয়টা নিয়ে একটু ভালোভাবে খোঁজ খবর নিই তখন জানতে পারি না, এটা টোটালি মিথ্যা কথা, আর সেবা আপু আমাদেরকে প্রমাণগুলো দেয়। তো এই বিষয়ে যখন শিবাবু আমাদের কাছে হেল্প চায় তখন আমরা বলছি যে আমরা যেহেতু আমাদের প্রেস ব্রিফিং আছে সেখানে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে বর্তমান আইনমন্ত্রী তাকে বলতে চাই যে আমরা মনে করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যখন আমাদের মামলাগুলো প্রত্যাহার হয় নাই, আমাদের এই মামলাগুলা বিশেষ করে আমার আর মাহাদির মামলাটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। পুরা পৃথিবী এটা জানে যে আমাদের মামলাগুলা মিথ্যা না সত্য। আপনাদের কাছে অনেক অনেক প্রমাণ আছে, আপনাদেরকে আগেও বলেছি এখনো বলতেছি, যদি আমি যদি 50 কোটি টাকা আত্মসাৎ করতাম বা চাঁদাবাজি করতাম, এজাহারে যেটা 50 কোটি টাকা তো মিডিয়াতে আসছে, এজাহারে আসছে 50,000 টাকা, 50,000 টাকা এবং কি কিডন্যাপিং এর যে অভিযোগটা ছিল সেখান থেকে চাঁদাবাজির মামলা রূপান্তর করা হয়েছে, 17কে 21 করা হয়েছে। তো সেখানে যখন আপনাদের কাছে আপনারা এই ইস্যুগুলো ধরে তুলছেন, মানে সামনে তুলে আনছেন, এই জন্য আপনাদের কাছে অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আপনারা আরো কিছু ভিডিও প্রমাণ পাইছেন যেখানে এই সাংবাদিক দুর্জয় অনেকবার আমাদের সাথে মীমাংসা করতে আসছিল, কিন্তু আমরা করি নাই। এমনকি মীমাংসা যখন করি নাই তখন সে আমাদের জীবন ধ্বংস করে দিবে বা এরকম করবে, অনেক অনেক ভিডিও প্রমাণ আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এরপরেও সরকার এখনো আমাদেরকে এই মামলার ভুক্তভোগী করে রাখছে, আমাদেরকে বা মাসে মাসে গিয়ে হাজিরা দিতে হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ব্ল্যাকমেলের শিকার হইতেছে। তো এখানে হচ্ছে আপনার জুলাইকে নামানোর জন্য বা জুলাইকে শেষ করার জন্য ওরা মেন পয়েন্ট যেটা ধরে রাখছে, জুলাই যোদ্ধাদের যারা ভাইরাল বা যাদের কথা মানুষ শোনে, যাদের কথা মানুষ মানে জুলাইয়ের একটা আর্তনাদ বা জুলাইয়ের একটা অগ্নি প্রতিবাদ হিসাবে দেখে, তো তারা হচ্ছে এই বিষয়টাকে জুলাইকে ফিনিশ করার জন্য বা জুলাইকে ভ্যানিশ করার জন্য ওরা হচ্ছে এই জুলাই যোদ্ধাদেরকে মামলা দেওয়ার এই বিষয়টা শুরু করছে, সবাইকে এক এক করে মামলা দেওয়া। আরেকটা বিষয় যেটা হচ্ছে সংবিধানের,
একটা মজার জিনিস আপনাদেরকে বলি, আমরা এখন যখনই রাস্তায় বের হই, আমি আমার জীবনের প্রথম দেখছি যে একটা পেট্রোল পাম্পে এত ভিড় বা এত পরিমাণের গাড়ি বা বাইক, এমনকি বাইক যারা ওভার ড্রাইভার তারাও ওইখানে রাত্রেবেলা শুয়ে আছে, সকালবেলা ওইটা প্রথম ডিজেল বা প্রথম পেট্রোল ওরা নিবে। এই জন্য বিভিন্ন ভিডিও আমরা নেটে দেখে থাকি। সেখানে আমাদের জ্বালানি মন্ত্রী আমাদেরকে বলতেছে যে আগে নাকি মানুষ 5 লিটার করে তেল নিত, এখন নাকি মানুষ 15 লিটার করে তেল নেয়। লজ্জা লজ্জা, তেলের মিথ্যা নাকি কোনো মিথ্যা, সংকট ধিক্কার। নাই, তেলের নাকি কোনো সংকট নাই, আমাদের দেশে নাকি তেলের কোনো সংকট নাই। আসলেই আমরা অবাক হচ্ছি যে সংবিধানে সংসদে দ্বারা একজন এই জ্বালানি মন্ত্রী সে মানে মাননীয় স্পিকারকে তার সমস্যাগুলো না বলে সে উল্টো বলতেছে যে তেলের কোনো সংকট নাই। মিথ্যা এমনকি মিথ্যা। সড়ক মন্ত্রী সে বলতেছে ঈদের যাত্রায় নাকি অনেক কি বলে সুসুন্দর না, উনি সুন্দর করে বললো যে হচ্ছে কোনো ঝামেলা হয় নাই। সি সি সি, ঈদে লজ্জা, ধিক্কার অথচ ধিক্কার। এক রিপোর্টে আসছে 350 জন দুর্ঘটনায়, সব দুর্ঘটনায় মিলে 350 জন মারা গেছে ঈদের এই ছুটিতে। আরেক পত্রিকায় আসছে 150 জন মারা গেছে। সব মিলায়া আপনার হচ্ছে আমরা নিজের চোখে দেখছি যে আপনার দৌলতদিয়ায় যে বাস পুরোটা ডুবে গেল, তারপর হচ্ছে আমাদের ট্রেন দুর্ঘটনা, তারপর আমাদের লঞ্চের এই কাহিনী, সব লঞ্চের এই যে আপনার এই যে একদম কিভাবে মানুষটাকে কয়েকজন মানুষ মারা গেল, এগুলা কি আমাদের সড়ক মন্ত্রীর চোখে পড়ে নাই নাকি উনি ফেসবুকে থাকেন না? ঠিক লজ্জা। উনি যখন থাকেই না তা ওনার তো মন্ত্রিত্ব নেওয়ার কোনো অধিকার নাই বা ওনার কোনো যোগ্যতা নাই। যদি মন্ত্রিত্ব নেওয়ার যোগ্যতা থাকতো তাহলে উনি সবকিছু মিলায় মাননীয় স্পিকারের কাছে নিজের সমস্যাটা তুলে ধরতেন। ঠিক। যে ঈদের ছুটিতে এতগুলা মানুষ মারা গেল, জ্বালানির জন্য যে এখন বাংলাদেশে কি পরিমাণের সংকট, আমাদের এই পেট্রোল পাম্প গুলাতে যখন না একটা সত্যি কথা বলি, জ্বালানি মন্ত্রী সত্যি কথা বলছে, আমাদের দেশে কিন্তু জ্বালানি সংকট নাই। কারণ জ্বালানি সংকট কিভাবে থাকবে? পেট্রোল ডিজেল তো আপনারা মজুত করে রাখছেন। যখন পেট্রোল ডিজেল আপনার দাম বেড়ে যাবে, 300 টাকা লিটার হবে, 400 টাকা লিটার, 500 টাকা লিটার হবে। যেমন মাঝে ওই যে আপনার হচ্ছে শেখ হাসিনা থাকাকালীন আমরা 1000 টাকা কিলো কাঁচামরিচ কিনে খাইছি। তো সেরকম আমরা কাঁচামরিচ যেরকম মানে মজুত করে রাখা, আবার মজুত যখন কাঁচামরিচের দাম 1000 কিলো হইলো তখন ছাড়া হইলো, তখন মরিচের কোনো অভাব নেই। সেরকম জ্বালানির মন্ত্রীর কথার সাথে আমি 100% সহমত। কারণ আপনি ঠিক বলছেন, জ্বালানির কোনো সংকট বাংলাদেশে নাই। কারণ আপনি জ্বালানি নিজে, আপনি হয়তো বা নিজের কোনো অ্যাকাউন্ট অথবা কোনো একটা আপনাদের নিজস্ব একটা কোথাও মানে ওই যে ডিপো অথবা গোডাউন আছে যেখানে আপনি জ্বালানি অথবা ডিজেল বা পেট্রোল মজুত করে রাখছেন, লিটার হবে, তখন আপনি এই যে সবগুলা জ্বালানি বা পেট্রোল বা হচ্ছে ডিজেল আপনি ছাড়া শুরু করবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আপনি যে গণভোট নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? আপনার এত মাথা ব্যথা কেন গণভোট নিয়ে? আপনি তো নিজেও অবৈধ যদি আপনি গণভোটকে অস্বীকার করেন, তাহলে আপনি কেন আপনার আপনি আপনার ওই যে আসনটা ছেড়ে দিয়ে আপনি বাইরে এসে মিডিয়াকে বলেন না যে গণভোট এটা অবৈধ? আপনি কেন সংসদে বসে বলতেছেন যে আপনি গণভোট বাতিল করার জন্য? দেখতেছি সংসদ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্যা, এই গণভোট নিয়ে এতই সমস্যা এই স্বরাষ্ট্রমন্ত্রীর, মনে হয় যে ওনার যে এতই চুলকানি হইতেছে, মানে চুলকানির মতো উনি ওষুধ পাচ্ছে না, হচ্ছে মানে মলম দিয়েও কাজ হবে না। ওনার খালি এই গণভোট নিয়ে ওনার এতই মাথা ব্যথা, 70% থেকে 80% থেকে 70% হয়, 70% থেকে 69% হয়, উনি শুধু কমাচ্ছে। আর আপনি কি দেখতেছেন না যে আপনার প্রধানমন্ত্রী আপনার পাশে বসে, যেখানে উনি নিজের মুখে বসে এই নির্বাচনের সময় যে আপনারা 2টা ভোট দিবেন, এক গণভোট, এক হচ্ছে জাতীয় নির্বাচনে আপনারা যাকে এমপি হিসাবে নির্বাচন করতে চান, সেখানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কিভাবে বলেন যে গণভোট বাতিলের জন্য আপনার এত মাথা ব্যথা কেন? আপনার যদি গণভোট বাতিলের জন্য এত মাথা ব্যথা থাকে, আপনি বলেন সংবিধানে গণভোট অ্যাড করা যাবে না। আগের সংবিধানে যদি সংসদ আপনি চালান, তাহলে আপনারা সবাই অবৈধ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা কোন রকম কোনো পদত্যাগ করা নাই। যদি আপনি আগের সংবিধানে সংসদ চালাইতে চান, আমি বলবো আমাদের যে বিরোধী দলীয় নেতা, সে হচ্ছে আমাদের বিরোধী দলীয় যে নেতাকে বিন্দুরা আছে বা হচ্ছে যে নাহিদ ভাইয়ারা আছে বা হচ্ছে হাসনাত ভাইয়ারা আছে, তারাও তো নিজেরাও বলতেছে, বিভিন্ন সমস্যা সামনে তুলে আনতেছে, কিন্তু আমাদের মাননীয় স্পিকারকে দেখি কি উনি শুধু আমাদের বিরোধী দলীয় নেতাদের থামায় দেয়। আমরা যখন ব্রিফিং দেখি, মানে বিরোধী নেতাদের মানে যখনই কোনো রকম কোনো প্রাসঙ্গিক মানে এই সরকারি দলের কোনো রকম বিরোধিতা করতে আসে বিরোধী দলীয় নেতা, তখনই সময় শেষ।